বিরতির আগে আপনাদের কি বলেছিলাম, কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী। আসুন তার পরিচয়পত্রের দিকে একবার নজর রাখা যাক। যা দেখছেন তা পুরোটাই জাল। কি নাম? রবি শর্মা। রাজস্থান জয়পুরের বাসিন্দা রবি শর্মা। পুলিশের দাবি ধৃত সেলিম মোহাম্মদ বিএনপি সদস্য সেলিম মোহাম্মদ ওরফে রবি শর্মা বছর 2 আগে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। এই ব্যক্তি রবি শর্মা নামে ভারতীয় পাসপোর্ট তৈরি করেন, যে ছবি আপনাদেরকে দেখালাম। 3 মাস ধরে কলকাতাতে ছিলেন। শনিবার সকালে তাকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি। পুলিশের দাবি 3 মাস ধরে কলকাতায় থাকছিলেন তিনি। শনিবার সকালে তাকে মার্কুই স্ট্রিট থেকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। কবে থেকে? 2023 থেকে। কোথায় ছিলেন এসে প্রথমে? কোথায় ছিলেন প্রথমে এসে? কোন সীমান্ত থেকে? কোথায় ছিলেন এসে প্রথমে? ধৃত সেলিম বাংলাদেশের মাদারীপুরের বাসিন্দা। পুলিশের দাবি তিনি বিএনপির সদস্য ছিলেন। 2023 জানুয়ারিতে নদিয়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকেন। মাস 3 আগে কলকাতায় আসেন। মার্কুই স্ট্রিটের হোটেলের দালালির কারবার শুরু করেন। পুলিশের দাবি মার্কুই স্ট্রিটে থাকছিলেন ধৃত বাংলাদেশি অনুপ্রবেশকারী। 3 মাসে বিভিন্ন হোটেল গেস্ট হাউস বদলেছেন। নিজেকে রবি শর্মা বলে পরিচয় দেন। সেই নামেই হোটেল বুক করেন। ইন্ডিয়ান পাসপোর্ট দিয়েছে, আমরা তো সব জানি না যে বাংলাদেশে কি সব তো আমরা জানি না। আমাদের পাসপোর্ট দিয়েছে, আমরা রেখেছি। 19 তারিখে এসে 23 তারিখে চেক আউট করে দিয়েছে। পাসপোর্টে কি নাম লেখা ছিল? পাসপোর্টে রবি শর্মা। আপনাদের সন্দেহ হয়েছিল কখনো? পাসপোর্ট দেখেছি, আমি তো সবকে ভেরিফিকেশন করে, আমরা তো বিফর্মও করেছি, সরকার খাতা তৈরি করেছি। ধৃত সেলিম মোহাম্মদের থেকে রবি শর্মা নামের পাসপোর্ট উদ্ধার হয়েছে। পুলিশের দাবি ভুয়ো নথি দেখিয়ে পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। দিল্লি থেকে পাসপোর্ট ইস্যু করা হয়, সেখানে আবার রাজস্থানের জয়পুরের ঠিকানা দেওয়া। তদন্তকারীদের দাবি নদিয়ায় থাকার সময় ভারতীয় পাসপোর্ট তৈরি করেন সেলিম মোহাম্মদ। তারপর কলকাতায় আসেন, মার্কুই স্ট্রিট থাকতে শুরু করেন। স্থানীয়দের দাবি কথাবার্তায় কখনো অস্বাভাবিক কিছু দেখা যায়নি। দেখেছি বিল্ডিং এ থাকতো তো দেখতেই হবে তো। আমার তো এই বিল্ডিং এ বাড়ি, ইলিগাল ডকুমেন্টস ছিল ওর কাছে। মানে আপনাদের ওকে দেখে একটা সন্দেহ হওয়ার মতো কিছু ছিল? না না না, সেটা ভাবতে পারি না আমরা। নদিয়া সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ, তারপর নাম ভাড়িয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি হয়ে গেল। কিভাবে এসব করলেন ধৃত অনুপ্রবেশকারী? তদন্তে পার্ক স্ট্রিট থানার পুলিশ। নিউজ 18 বাংলা। আমরা ট্যাবের টাকা গায়েব নিয়ে লাগাতার খবর করেছি, আর ট্যাবের পর এবার স্কলারশিপের টাকা গায়েব। করণদিঘিতে পড়ুয়াদের স্কলারশিপের টাকা গায়েব, আর কাঠগড়ায় পঞ্চায়েত অফিসার। অভিযুক্ত পঞ্চায়েত আধিকারিকের কি নাম? তাজিমুল হক। স্কলারশিপের টাকা গায়েবে ইতিমধ্যে সিআইডি তদন্ত শুরু করেছে, আর সিআইডি নোটিশে ছাঁটাই অভিযুক্ত পঞ্চায়েত অফিসার। কথা বলবো, চঞ্চল প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। চঞ্চল, এই যে পঞ্চায়েত অফিসার, তার কি কানেকশন গোটা এই ঘটনার সঙ্গে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে 2021 সালে করণদিঘি ব্লকের যে স্কলারশিপ যে টাকা তোলাবাজি হয়েছে, যে জালিয়াতির ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু করণদিঘি থানা পুলিশ আগে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে। সেই ঘটনায় গ্রেপ্তার করার পরে সেই তদন্ত ভার চলে যায় সিআইডির হাতে, এবং সিআইডি তদন্ত করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে তাজিমুল হক, যার বাড়ি হচ্ছে করণদিঘি ব্লকের কেশবপুর গ্রামে, এবং সেই তাজিমুল হক চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অফিসার দায়িত্বে রয়েছেন, এবং তিনি কিন্তু সেখানে চাকরি করতেন পঞ্চায়েতে। এরপরে ওই অভিযুক্ত যে রয়েছে তাজিমুল হক, তার নাম কিন্তু সরাসরি ওই জালিয়াতির ঘটনায় জড়িত রয়েছে। এই নিয়ে কিন্তু সিআইডি ওই বাড়িতে, তাজিমুলের বাড়িতে একাধিকবার হানা দিলেও কিন্তু তাজিমুলকে কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপরে তাজিমুলের খোঁজ পাওয়াতে কিন্তু ইসলামপুর মহকুমা প্রশাসন, এমনকি চোপড়ার যে ব্লক প্রশাসন রয়েছে, তাকে চিঠি পাঠানো হয়, এবং সেই চিঠির মারফতে কিন্তু গত 22 তারিখে দেখা গেছে যে 22 নভেম্বর মাসে আর 22 তারিখে সেই গ্রাম পঞ্চায়েতে সেই চিঠি দেওয়া হয় সিআইডির তরফ থেকে, এবং তারপরেই মানে সঙ্গে সঙ্গে আর কি ওই তাজিমুল হক যে রয়েছেন তার কিন্তু যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব কিন্তু সরাসরি সরিয়ে দেওয়া হয়, এবং সমস্ত দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পরে জানা গেছে যে পঞ্চায়েতের তরফ থেকে যেটা জানা গেছে যে তাজিমুল প্রায় 3 মাস ধরে কিন্তু পঞ্চায়েতে ঠিক মতন আসতেন না, এবং এই নিয়ে কিন্তু একটা এলাকায় জিজ্ঞাসাবাদ করে আর কি কি উঠে আসে সিআইডি তদন্তে নজর থাক। যখন আমার এখানে ও চার্জ পায়, প্রথম চার্জ এখানে পাইছিল, ভিডিও ভালো বাস্তবে
কাজের দিক থেকে খুব ভালো হচ্ছে। আগেও কি করছে, অনলাইনে চুরি করছে না কি করছে, ব্যাপারটা তো আমরা বলতে পারবো না। তাহলে তিনি মাইনরিটিতে তছরূপ করেছেন নাকি? শোনা যাচ্ছে মাইনরিটিতে করছে। কত টাকা হবে? আমি তো বলতে পারবো না, পেপারে যা লেগছে কোটি কোটি টাকার কথা লেগছে। এই পঞ্চায়েতে উনি কতদিন ধরে অ্যাপয়েন্টমেন্ট? 3 বছর মোটামুটি। 3 বছর ধরে কাজ করছিলেন। ফের পুকুর ভরাট করে নির্মাণ, সেই পুকুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে বেআইনি নির্মাণের অভিযোগ। এই পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ। বেআইনি নির্মাণের জেরে ব্যাহত নিকাশি, আর তাই খুব স্বাভাবিকভাবে অল্প বৃষ্টি হলেই জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। সমস্যায় বাদুড়িয়ায় উত্তর দিয়ারা। ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরে অভিযোগ স্থানীয়দের। ছবি আপনাদের দেখালাম, আসুন কথা বলি। আমাদের প্রতিনিধি অনুপম রয়েছেন সঙ্গে। অনুপম, পুকুর ভরাট করে বেআইনি নির্মাণ, ফলে নিকাশি ব্যাহত হচ্ছে, আর নিকাশি যদি ব্যাহত হয় তাহলে জলমগ্ন পরিস্থিতি হবেই হবে। এর থেকে বেরোনোর উপায় কি? দেখো রুমিলা, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। এই যে বাদুড়িয়ার যে জগন্নাথপুর পঞ্চায়েতের যে 155 নম্বর বুথের যে সোনালী গাইন বলে যে মেম্বার, তৃণমূলের যে মেম্বার, তিনি একদম অবৈধভাবে একদম পুকুর ভরাট করে তিনি নির্মাণ করেছেন, বাড়ি তৈরি করেছেন, এবং এলাকার মানুষ বহুবার তাকে বারণ করেছে। সেখানে স্থানীয় পঞ্চায়েতকে লিখিত অভিযোগ জানিয়েছে, বিএলআরওকে অভিযোগ জানিয়েছে, বিডিওকে অভিযোগ জানিয়েছে, এবং বিএলআরও দপ্তরে এবং বিডিও দপ্তর থেকে কিন্তু এই সোনালী গাইনকে লিখিত নোটিশও দিয়েছে যে এখানে বেআইনি নির্মাণ করা যাবে না। কিন্তু সেই নোটিশকে অগ্রাহ্য করে, অমান্য করে কিন্তু তিনি একদম বেআইনি নির্মাণ করেছে, এবং এই নির্মাণের ফলে নিকাশি ব্যবস্থার বেহাল হয়ে পড়েছে। যে কারণে এই এলাকায় কিন্তু অল্প বৃষ্টি হলেই জলমগ্ন হয়ে পড়ে বেশ কয়েকটি পরিবার, এবং এলাকায় জলমগ্ন হয়ে পড়ে, রাস্তাঘাট সব জলমগ্ন হয়ে পড়ে। যে কারণে কিন্তু এলাকার মানুষ কিন্তু রীতিমতো এই যে মেম্বার, সেই মেম্বারের উপর কিন্তু রীতিমতো ক্ষুব্ধ, এবং এলাকার মানুষ কিন্তু বহুবার পঞ্চায়েতের কে গিয়ে কিন্তু এই সমস্যার কথা জানিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সমস্যার সমাধান হয়নি, বা পঞ্চায়েতের তরফ থেকে কোনো রকম এর প্রতিক্রিয়া ব্যবস্থা করেনি। এবং আমরা এই যে পঞ্চায়েতের এই যে মেম্বার যার বিরুদ্ধে অভিযোগ, সেই সোনালী গাইনের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, তার বাড়িতেও গিয়েছিলাম, কিন্তু তিনি কিন্তু আমাদের সঙ্গে একদম কথা বলতে নারাজ, তিনি ক্যামেরার সামনে কথা বলতে নারাজ, এবং এই বিষয়ে কেন তিনি করেছেন সেই বিষয়ে তিনি কোনো কথা বলতে নারাজ। এবং এরপরে আমরা পঞ্চায়েতের প্রধানের স্থানীয়রা তারা বলছেন যে হ্যাঁ, নিকাশির সমস্যা তো হয়, জলমগ্ন পরিস্থিতি। তাদের কি বক্তব্য শুনবো? স্থানীয় প্রশাসনের বক্তব্য আপনাদেরকে শোনাবো। আমাদের এই এলাকার মেম্বার আছে, মেম্বার সেই পুকুরের এক সাইড বুঝিয়ে সেখানে ঘর করা হয়েছে, তারা বাস করার জন্য ঘর করেছেন। আমরা দীর্ঘদিন এই সাইডের নিচু হওয়ার এর থেকে আমাদের এখানে পুরো জল জমে আমাদের ঘরের মধ্যে জল ঢুকে যায়, এমনকি বর্ষাকালে আমরা এখানে যাওয়া আসা করতে পারি না। আমরা চাই যেটা আমাদের যে রাস্তাটা ভেঙে গেছে, রাস্তাটা বাঁধিয়ে দিয়ে পুকুরটা সংস্কার করা হোক, তাহলে একটু সবার সুবিধাটা হয়। ঠিক আছে, আমি তাহলে তার সাথে কথা বলি যে তাকে সেইগুলো সেটা করছে কি তিনি। ঠিক আছে, আমি তো না জেনে তো তাকে তো কিছু বলতে পারছি না। এবার আমি জিনিসটা ফোন করি, তাকে ফোন করে আমি শুনি যে ইনি এর মধ্যে জড়িত আছে কি। হ্যাঁ অবশ্যই, সে যদি অন্যায় করে থাকে তাকে অবশ্যই আমি তো পঞ্চায়েত ভাবে ব্যবস্থা নেব। তাকে তো ডাকা হবে, আগে তো তাকে সে করেছে কি সত্যি কি মিথ্যে সেটা তো তাকে একবার যাচাই করা উচিত। ডেবরায় আবাসের ঘর ফেরালেন তৃণমূলের 2 পঞ্চায়েত প্রধান। একটা ছবি আপনাদেরকে দেখাই, যেখানে আমরা দেখতে পাচ্ছি ডেবরার যে ছবি, পঞ্চায়েত প্রধানের বাড়ি এটি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। তার পাশাপাশি আরো বেশ কিছু ছবি দেখাবো, যেখানে বিতর্ক এড়াতে আবাস ফেরত। প্রশাসনের দাবি করছেন যে তারা আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য। বিতর্ক এড়াতে নাম বাতিলের আবেদন 2 পঞ্চায়েত প্রধানের। দেখুন ডিটেল রিপোর্ট। পশ্চিম মেদিনীপুরের ডেবরা, এখানকার তৃণমূল পরিচালিত 2 গ্রাম পঞ্চায়েত রাধামোহনপুর 1 এবং ডেবরা 1। 2 গ্রাম পঞ্চায়েতের প্রধানেরই মাথার উপরে পাকা ছাদ নেই। আবাসের তালিকায় নাম উঠলেও তা বাতিলের আবেদন করেছেন 2 পঞ্চায়েত প্রধান। ডেবরা রাধামোহনপুর 1 গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান তনুশ্রী মণ্ডল। পাকা বাড়ি নেই, দেওয়াল থেকে ছাদ সবই অ্যাসবেস্টাসে। আবাসের তালিকায় তার স্বামীর নাম রয়েছে, প্রশাসনের কাছে সেই নাম বাতিলের আবেদন করেছেন। আবাস প্লাসে যে সার্ভে হচ্ছে, এখানে আমার স্বামীর নাম আছে। আমি গ্রাম পঞ্চায়েতের
প্রধান হয়েছি। আমি চাই না যে আমার মানে রাধামোহনপুর 1 গ্রাম পঞ্চায়েতে অনেক গরিব মানুষ আছে যাদের এখনো বাড়ি হয়নি, সেই জন্য আমি চাই যাতে আমার নামটা ফেরত দিয়ে যেন ওই সকল গরিব মানুষের মাথার উপরে ছাদ হয়। আমি এই জন্য বাড়িটা ফেরত দিচ্ছি, যাতে ওনাদের বাড়ি হলে আমি নিজে খুব খুশি হব। এই বাড়িতে থাকেন ডেবরা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান পূর্ণিমা ভূঁইয়া। ইটের দেওয়াল, অ্যাসবেস্টাসের ছাদ, তার নাম রয়েছে আবাসের তালিকায়। তিনিও আবাসের ঘর ফেরতের আবেদন করেছেন। আমার মাথা গোজার মতো তবে এখন জায়গা আছে, কিন্তু অনেক গরিব মানুষ আছে যাদের মাথা গোজার মতো ঠাঁই নেই, কিন্তু সেই মানে তাদের যে কষ্ট, সেই কষ্টটা আমার চোখে ভালো মতন ধরা পড়েছে। সেই কষ্টের জন্য আমি নিজে থেকে আমি আমার বাড়ি নেওয়াটা বাতিল করেছি। আমি যেহেতু এই চেয়ারে রয়েছি আমি, সেহেতু মানুষও আমার প্রতি একটা আশা করে, কিন্তু তবুও যদি আমার তরফ থেকে যদি কারো ভালো হয় আমি নিশ্চয়ই চেষ্টা করব। যারা পাওয়ার প্রকৃত যোগ্য তারাই পাবে, এইটুকুনি আমি চাই। আবাস যোজনার ঘর নিয়ে ভুরি ভুরি অভিযোগ। পাকা বাড়ির মালিকদের নামও আবাসের তালিকায় উঠেছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে বিতর্ক এড়াতে তৃণমূলের 2 পঞ্চায়েত প্রধান আবাসের ঘর ফেরতের আবেদন করেছেন। প্রশাসন জানাচ্ছে ডেবরার 2 পঞ্চায়েত প্রধান আবাসের ঘর পাওয়ার যোগ্য। মানবিক কারণেই আবাস যোজনার ঘর ওনারা ছেড়ে দিচ্ছেন। তার কারণ হচ্ছে ওনারা চাইছেন যে বাকি সব দিক থেকে ক্রাইটেরিয়ার দিক থেকে ওনারা ফুলফিল করেছিলেন, কিন্তু ওনারা চাইছেন যে ওনাদের চেয়েও যারা গরিব আছেন তারা ঘর পাক, সেই জন্য ওনার মানবিক কারণে ছেড়ে দিচ্ছে। ওনার দুজনকে এই ব্যাপারে ধন্যবাদ জানাই আমরা। দিগ্বিজয় মাহালি, নিউজ 18 বাংলা। যে ভয়াবহ দুর্ঘটনার খবর আপনাদেরকে আজ বিকেলেই আমরা দেখিয়েছিলাম। দেখুন একবার ছবিটা, দেখলে আপনারা বুঝতে পারবেন ঘটনার ভয়াবহতা, ব্যাপকতা ঠিক কতটা। একেবারে তিস্তা পারে রংপুর ব্রিজের কাছে এভাবেই উল্টে গিয়েছে যাত্রীবাহী বাস। রংপুরে ভয়াবহ বাস দুর্ঘটনা। সিকিমের রংপুরে বাস দুর্ঘটনায় মৃত্যু হয়েছে 5 জনের। বাস দুর্ঘটনায় আহত হয়েছেন এখনো পর্যন্ত 15 জন, যা আমরা খবর পাচ্ছি। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পর্যটক ভর্তি বাস। অটল সেতুর কাছে খাদে পড়ে যায় এই বাস। নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। যাত্রীবাহী বাস খাদে পড়ে যায়, তিস্তা পারে উল্টে যায় বাস। যে ছবি এবার আপনাদেরকে দেখাচ্ছি, হাতির দল এই মুহূর্তে কেশিয়ারিতে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আর এখানে এই হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছে। গতকাল থেকে এলাকায় দাপাদাপি 60 থেকে 70টি হাতির দল। হাতিগেরিয়ার হাতির হামলায় মৃত্যু হয়েছে যুবকের। হাতির আতঙ্কে ভুগছে কেশিয়ারির বাসিন্দারা।